ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ২৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস। এর মধ্যে ১৮ বারই দাম বাড়ানো হয়েছে, এছাড়া দাম কমানো হয়েছে মাত্র ৬ বার। সবশেষ গতকাল অর্থাৎ সোমবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি ৪,৭১৩ টাকা বাড়িয়ে ১,৭২,৫৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের দাম হিসেবে সর্বোচ্চ। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় স্বর্ণের বাজার স্থিতিশীল কবে হবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতেই মাসুদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই চলতি বছরে আপনারা এতবার সমন্বয় করলেন এবং ১৮ বারই দাম বাড়ানো হয়েছে। এই যে কয়দিন পরপরই স্বর্ণের দামের সমন্বয়, স্থিতিশীল আসলে হওয়ার সম্ভাবনা কেমন দেখছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে, ডিবিসি নিউজকে এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে যে দেখুন, আসলে স্বর্ণের দাম বর্তমান যে অবস্থায় উপরে গেছে, এটার পিছনে কিছু কারণ আছে, সেটা আপনারা তো জানেনই। যে ইকোনমিক্যাল আনসার্টেনিটি একটা আছে, আপনার ট্যারিফ পলিসি আনসার্টেনিটি আছে, ওয়ার কন্ডিশনস আছে, এবং রিজার্ভ যে সেন্ট্রাল ব্যাংকগুলো করছে, এইগুলো মূল মূল কারণ। এই কারণে আনসার্টেনিটি থেকে মানুষের মধ্যে একটা ধারণা আসছে যে আমি আমার ইনভেস্টটা যে করবো, সেই ইনভেস্টটা কোথায় করবো। তো সেই ক্ষেত্রগুলোকে যদি তারা বিবেচনা করে, আমরা ইনভেস্টরদের মধ্যে একটা প্রবণতা আসছে যে গোল্ড একমাত্র আমাদের সেভ হ্যাভেন স্ট্যাটাস দেয় এবং দিচ্ছে। সো গোল্ডে যদি আমরা ইনভেস্ট করি, সেই ক্ষেত্রগুলোতে আমাদের এই ইনভেস্টে কোনো রিস্ক নেই। এই কারণে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে। তো গোল্ডের বিষয়টা হচ্ছে যে গোল্ড নিয়ে কথা বললে শুধুই যে আমরা বলবো যে এটা কি ডলারের সাথে একটা কম্পিটিশন, বিষয়টা তা না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ব্যাংক ডিপোজিট, স্টক অ্যান্ড বন্ডস, এবং বহুল প্রচলিত আছে যে আপনার আমাদের ইকোনমিক্যাল ক্রাইসিস যখন শুরু হবে, তখন গোল্ড কিন্তু আমাদেরকে সুরক্ষা দান করবে, ইজ গিভিং আস সেভ হ্যাভেন স্ট্যাটাস, এবং আমাদের একটা সুবিধা দিচ্ছে। এই কারণে গোল্ডে ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে ইন দি ওয়ার্ল্ড। সো এইটার যে মানে পরিবর্তন যদি আমরা আশা করি, আপনি যে প্রশ্নটা করলেন, সেখানে বিষয়টা হয়ে গেছে যে ওয়ার্ল্ড টেন্স যদি কিছুটা রিডিউস করে বা কমে আসে, যেমন যুদ্ধ বিগ্রহ যদি থেমে যায়, অন দি আদার হ্যান্ড ফেডারেল রিজার্ভের যদি পলিসি আপনার চেঞ্জ আসে, তাহলে অবশ্যই এটা আপনার গোল্ডের একটা স্থিতিশীল অবস্থা চলবে। গতকালকে আমাদের রিপোর্টটা দেখলাম, সেটা হচ্ছে যে ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েলকে ডোনাল্ড ট্রাম্প রিমুভ করেছেন। এই যে বিষয়গুলো মানুষের মধ্যে অস্থিতিশীলতা ক্রিয়েট হয়েছে ইনভেস্টের ক্ষেত্রগুলোতে, এই ক্ষেত্রগুলো যখনই আপনার একটা সার্টেন রেমেডিতে চলে আসবে, আমরা আশাবাদী যে গোল্ডের দাম হয়তোবা নিচের দিকে চলে যাবে, এবং এটি বেসিকলি মূল কারণ। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা সময় শুধু অর্নামেন্টাল যে ওয়েতে গোল্ড গুলো ব্যবহার করা হতো, এখন দেখেন আপনার ডাইভার্সিফিকেশন চলে আসছে। সেটা হচ্ছে যে গোল্ড এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইউজ হচ্ছে, আপনার কি বলে ইলেকট্রনিক প্রোডাক্ট বানাতে ইউজ হচ্ছে, বিভিন্ন সেক্টরে গোল্ড আপনার ইউজের একটা প্রবণতা চলে আসছে। এই জন্য যে প্রবণতার কারণে হচ্ছে কি, গোল্ডের যে চেইন অফ আপনার ওইটাকে কি বলে সাইকেল যে সিস্টেমটা, এটা আমার মনে হয় যে কিছুটা ঘাটতি আছে। আর প্রবণতা যখন ঊর্ধ্ব দিকে যায়, মানুষের একটা ধারণা আসে যে আমি সেভ হ্যাভেন স্ট্যাটাস যেহেতু পাবো, এখানে আমি ইনভেস্টটা করি। এইটি মেইনলি গোল্ডের দাম বাড়ার কারণ। আমাদের কথা হচ্ছে যে এই পলিটিক্যাল বা এই যে বৈশ্বিক যে আপনার উত্তেজনা, এটা যদি একটা প্রশমিত অবস্থায় আসে, নিচে কমে, তাহলে অবশ্যই আমরা আশাবাদী যে গোল্ডের দাম কমতে বাধ্য ইন দি ফিউচার। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আপনার কাছে আবারও ফিরবো। রুমানা হক, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই ডক্টর রুমানা হক, সেটি হচ্ছে এই যে দামটা বাড়ছে এবং সমন্বয় করা হচ্ছে, এটা আসলে ক্রেতা বিক্রেতার উপর যে প্রভাবটা পড়ছে অর্থনৈতিক, সেটা আপনি কিভাবে আপনার বিশ্লেষণী ধারা দিয়ে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু আপনার প্রসঙ্গে আসছি, তারপর আবার একটু বলে নিচ্ছি যে আমরা জানি যে আসলে আমাদের এই গোল্ডের দামটা যে ওঠানামা করে, সেটার একটা বড় কারণ থাকে যে সেন্ট্রাল ব্যাংকে তাদের যে রিজার্ভ, এবং তাদের যে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের জন্য যে তাদের ক্রয়ের যেই ধারাবাহিকতা, সেটার জন্য কিন্তু আসলে এই গোল্ডের দাম ওঠানামা করে। এছাড়া আগের বক্তা উনি বলেছেন যে আমাদের ইকোনমিক পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি এবং ডলারের যেই মূল্য, সেটার উপরেও কিন্তু নির্ভর করে। কারণ আমরা দেখেছি যে যখন ডলারটা অন্যান্য কারেন্সির এক্সচেঞ্জের তুলনায় যখন দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই আমাদের গোল্ডের তখন কিন্তু ডিমান্ডটা বাড়ে। আবার মনে করেন যে একজন
যারা ইনভেস্ট করবেন, যেটা উনিও বলেছেন, আমি আবারও সেটা হাইলাইট করছি যে তারা কিন্তু তখন চিন্তা করে যে আমি যে ইনভেস্ট করব, আমি তো আমার আছে বন্ড আছে বা ইকুইটি আছে, এগুলোতে সেগুলোর রিটার্ন যদি আমার কম আসে, তাহলে তো আমি অবশ্যই গোল্ডে ইনভেস্ট করব। এখন আমাদের দেশের কনজাম্পশন প্যাটার্ন যদি বলি বা গ্লোবালি যদি আমরা বলি, তাহলে গ্লোবালি কিন্তু দেখা যাচ্ছে এই যে আমাদের যে জুয়েলারি বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, এটা 30% মতো জুয়েলারিতে ব্যবহার করা হয়। আর এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রি এগুলোতে আছে, এবং রিজার্ভের ক্ষেত্রেও 12 থেকে 17% দেখা যাচ্ছে হয়তো ব্যবহার করা হচ্ছে। তো যারা এখানে ক্রেতা আছেন, অবশ্যই যখন যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, ক্রেতাদের একটা বড় অংশ যারা জুয়েলারি কিনে থাকেন, তারা কিন্তু এটা একটা সামাজিক, এটা তাদের অবস্থান যে যখন আপনার বিভিন্ন সামাজিক যে আমাদের বিয়ে শাদী হচ্ছে বা বিভিন্ন অনুষ্ঠানে যখন তারা যায়, তখন এটা আমাদের একটা প্রচলিত রীতি যে আমরা আসলে তখন কিন্তু গোল্ডের জুয়েলারিগুলো ব্যবহার করি, কনের জন্য হোক বা অনেক সময় গিফট আইটেম হিসাবে হোক। তো যখন এই দামগুলো বেড়ে যায়, তখন কিন্তু বিশেষ করে শুধু এটা কিন্তু উচ্চবিত্তের জন্য শুধু না, আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের ভিতরেও কিন্তু আসলে এই ধরনের জুয়েলারি কেনা, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানগুলোতে এবং সামাজিকতা রক্ষার ক্ষেত্রে তাদেরকে কিনতে হয়, এবং পারিপার্শ্বিক চাপেও অনেক সময় তারা পড়ে। তো তখন কিন্তু এই ক্রেতা যারা জুয়েলারি কিনছেন, তাদের উপর অবশ্যই একটা একটা অর্থনৈতিক চাপ তৈরি করে। আর আমাদের রিজার্ভের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে আসলে এখন আমরা দেখছি যেহেতু বাংলাদেশ সহ সব দেশেই আমাদের, বিশেষ করে যে ট্রাম্প প্রশাসনের পরে আমরা দেখছি যে ডলারের মূল্যমানটা কিন্তু আসলে কমে যাচ্ছে অন্যান্য কারেন্সির এগেনস্টে। তো যেহেতু এখন তাহলে ডলারের তুলনায় কিন্তু গোল্ডটা আসলে রিজার্ভ হিসাবেও তাহলে বেশি এটা এখন সেফ একটা ইনভেস্টমেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশেও কিন্তু এখন এই টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে যে তারা তাদের যে সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ, সে কারণে তো তারা গোল্ডটাকে প্রেফার করছে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা এই বাজারে একটা চাপ তৈরি হচ্ছে। এখানে একটা বিষয় একটু বলার যে এই গোল্ডের যে মানে উৎপাদন এবং বিপণন, এই অবস্থাটা যদি আমরা দেখি, উৎপাদন কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েট করে না। যেটা আমরা যদি তথ্য প্রবাহগুলো দেখি, তাহলে দেখা যায় যে এখন যে পরিমাণ গোল্ড আছে মনে করেন সারা বিশ্বে, এর থেকে প্রতি বছর তো 2 থেকে 3% কিছুটা বৃদ্ধি পায় ওই নতুন মাইনিং করে। এবং মাইনিং যে খুব ফ্লাকচুয়েট করে তাও না, অবশ্যই আছে। আমি যেটা বলছিলাম যে আপনার পলিটিক্যাল সিচুয়েশন, বিভিন্ন অস্থিরতা, এই যে যুদ্ধ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, তারপর আমাদের যে জিওপলিটিক্যাল যে অস্থিরতা অনেক সময় হয়, এই কারণে হয়তো মাইনিং, প্রোডাকশন, সাপ্লাই চেইনে কিছুটা ঘাটতি হয় বা কিছুটা সমস্যা হয় অনেক সময়। কিন্তু এটা কিন্তু খুব ম্যাসিভ হয় না যে একদম আমার সাপ্লাই কমে যাওয়ার কারণে আমার একদম ডিমান্ড অনেকখানি বেড়ে গেছে। বরং দুঃখিত, আমি সাপ্লাই বেড়ে গেছে চাহিদার তুলনায়, এবং আপনার এই এই চাহিদা এবং যোগানের যে সূত্রগুলো আমরা সবসময় বলি, গোল্ডের ক্ষেত্রে সেটা সবসময় অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কারণ সাপ্লাইটা মোর অর লেস, প্রোডাকশন এটা সমানই থাকে, খুব বেশি হেরফের হয় না। কিন্তু আমরা যেটা বলছি যে চাহিদাটা হয়তো এই যে এখন যে কারণগুলোতে বললেন অনেক সময় বেড়ে যায়। তো এই বিষয়টার কারণে হয়তো যারা এখানে স্বর্ণের ব্যবসায়ী আছেন বা যারা কনজিউমার যারা কিনছেন, তাদের উপর হঠাৎ করে এই কিছুটা হয়তো চাপ পড়ে যায় যে যেহেতু হঠাৎ করে সাপ্লাইটা সেভাবে বাড়ে না, কিন্তু যখন আমাদের চাহিদাগুলো বেড়ে যায় এই বিভিন্ন কারণে, তখন হয়তো এই যে দাম বৃদ্ধির একটা প্রবণতা তৈরি হয়। এবং আমরা যদি দেখি, তাহলে কিন্তু দেখছি 2020 সালের পর থেকে দফায় দফায় কিন্তু বহির্বিশ্বে এবং আমাদের দেশেও এই গোল্ডের দামটা কিন্তু বেড়েই যাচ্ছে। নিশ্চয়ই। আমি আপনি যে প্রসঙ্গটা অবতারণা করেছেন, যে চাপটা পড়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটা বিরতিতে যেতে চাই। আপনারা থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা খাতায়, সাথে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা খাতায়। আলোচনার বিষয় স্বর্ণের বাজার স্থিতিশীল হবে কবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাসুদুর রহমান, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই। বিরতির আগে যেমনটি ডক্টর রুমানা হক বলছিলেন যে এই ধরনের অবলম্বনটা আমাদের মতো মধ্যবিত্ত একটা দেশ, আমাদের মধ্যে হয়তো বাজারে প্রভাবটা পড়তে পারে, সে চাপ বা প্রভাব কেমন দেখছেন আপনি আসলে? জি, আমাদের দেশে আসলে গোল্ডের ঊর্ধ্বমুখী হওয়াতে আমাদের ধরেন মিডল ক্লাস বলেন, লোয়ার মিডল ক্লাস বলেন, আপার শ্রেণী বলেন, সবার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে। তো আমাদের কথা হচ্ছে যে এই চাপ থেকে তো আমাদের বের হওয়ার আসার সুযোগ আছে। সেটা হচ্ছে যে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে তাকান, আমি যদি পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার ক্রেতাদের ভাষ্য আপনাকে বলি, কিছুদিন আগে আমরা ওই আল জাজিরা চ্যানেলে একটা ডকুমেন্টারি দেখলাম, সেখানে তারা বলছেন যে গোল্ডের দাম বেড়েছে, তারপরে আমরা স্বর্ণ কিনবো কেন? স্বর্ণ হচ্ছে আমার সৌন্দর্য বর্ধনের একটা অংশ। সাধারণ এটা হচ্ছে আমার একটা সেভ হ্যাভেন স্ট্যাটাস, আমার ডিপোজিটের জন্য অনেক ভালো। তো সেই হিসেবে আমি গোল্ড যদি কিনে রাখি, আমার সৌন্দর্য বর্ধনের কাজও চললো, অন দি আদার হ্যান্ড এটা আমার একটা ডিপোজিট থাকলো, যে যে কোনো সমস্যা হলে, ইকোনমিক্যাল ক্রাইসিস আমি কোপ আপ করতে পারি। আপনি দেখুন চায়নার দিকে যদি তাকান, চীনের ইয়াং জেনারেশন থেকে শুরু করে মিডল এজ আপনার মানে
সব শ্রেণীর মানুষই তারা প্রতি মাসে গোল্ডের কিছু না কিছু প্রোডাক্ট কিনে রাখছে, তারা অর্নামেন্ট হোক, কয়েন হোক, যাই হোক কিনে রাখছে। এইটা বিষয়টা হচ্ছে কি যে প্রবণতা যে আমাদের দেশের ক্রেতা সাধারণের মধ্যে আসে যে আমরা একটা গোল্ড যদি কিনে রাখি তাহলে এটা আমাকে একটা নির্ভরযোগ্য সেভ হ্যাভেন স্ট্যাটাস দিবে, আমার যদি ইকোনমিক ক্রাইসিস কখনো শুরু হয় আমাকে এটা সুফল দিবে। তাহলে আমি মনে করি কি যে এই যে যে আমাদের যে বিক্রয়ের উপর যে চাপটা বলছি আমরা, বেসিক্যালি এই চাপটা থাকবে না। আর এই প্রবণতা আমি মনে করি আসা উচিত। সোনা তো আপনার আসলে একটা মূল্যবান ধাতু, এই ধাতুর তো আলটিমেটলি কোনো বিকল্প নাই, এবং এখানে ইনভেস্ট করলে আলটিমেটলি কোনো লসও নাই। এটার যদি স্টেবল হয়ে যায়, গোল্ডের দাম কমেও যায়, তারপরে তো আপনি এটা রিটার্ন পাচ্ছেন, রিটার্নে কোনো লস নাই। তো বিষয়টা হয়ে গেছে কি যে সোনার দাম কেন বাড়ে, ডলারের অবস্থান একটু দুর্বল বিধায় সোনার দাম বাড়ছে। আর যখনই মানুষ শর্ট টার্ম রিটার্নটা খুব ভালো পায় রিজার্ভ থেকে, তার ইনভেস্ট থেকে, তখনই মানুষ এই ইনভেস্টমেন্টের দিকে ধাবিত হয়। তো আমি মনে করবো আমাদের দেশে যারা ক্রেতা সাধারণ আছেন তারা যদি গোল্ড ইনভেস্টে আসেন বা অর্নামেন্ট কিনে রাখেন, এটা একটা ভালো প্র্যাকটিস আমি বলবো। সো এই দিকটা যদি একটু বুস্ট আপ হয় তাহলে আমি মনে করি আমাদের দেশে যে চাপটা আছে সেই চাপটা থাকবে না। এটা আমরা আশাবাদী বাজেটের তরফ থেকে যে আমাদের দেশের ক্রেতা সাধারণ বিষয়টাকে অনুধাবন করবে, এটা আমি বলবো। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর রুমানা, আপনার কাছে যে বিষয়টি রাখতে চাই সেটা হচ্ছে যে আর্থিক বাজারের অনিশ্চয়তার কারণে, যেটা মাসুদুর রহমান বললেন একটু আগে, সেটা হচ্ছে নিরাপদ বিনিয়োগ হিসেবে মানুষ স্বর্ণের দিকে ঝুঁকছে, কিন্তু এই বিনিয়োগেও কি আসলে ঝুঁকি নেই? বা দেখুন, যে কোনো ধরনের বিনিয়োগে ঝুঁকি আছে। কারণ দাম এটা এখন যেমন সে বেশি দামে যদি কিনে থাকে, কিছুদিন পর যদি দাম কমে যায় তাহলে হয়তো কিছুটা ঝুঁকি থাকবে, কিন্তু আমরা বলতে পারি যে এই গোল্ডের ক্ষেত্রে তুলনামূলকভাবে ঝুঁকিটা কম। এবং এটা যেহেতু একটা, এটার সাপ্লাইটা একটু আগে আমি যেটা বলছিলাম যে যোগানটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা, এটা কিন্তু যেহেতু এটা মাইনিং করে আনা হয়, এটা তো হঠাৎ করে বাড়ানো সম্ভব না। এবং ওভার টাইম পৃথিবীতেও কিন্তু এটা একটা, হয়তো নতুন মাইনিং পাওয়া যাবে, নতুন কোথাও হয়তো স্বর্ণের সন্ধান পাওয়া যেতে পারে, কিন্তু পৃথিবীতে এটা হয়তো এক ধরনের এটার মজুদটা কিন্তু একটু রেস্ট্রিক্টেড, লিমিটেড, আমরা সেভাবে বলতে পারি। তো আবার অবাধ যোগান তো এটা হবে না। তো এবং প্লাস এটা তো হঠাৎ করে নষ্ট হয় না, হাজার হাজার বছরের এটা ঐতিহ্য। তো সুতরাং এখানে বিনিয়োগটা কিছুটা নিরাপদ তুলনামূলকভাবে, কারণ এটার একটা যে কোনো সময় এটা বিক্রি করে এটা রিটার্নটা পাওয়া যায়। তো সেজন্যই এখন আমাদের দেশে বলেন বা অন্যান্য জায়গায় কিন্তু শুধুমাত্র অলংকার সৌন্দর্য বর্ধনের জন্য না, যেটা মাসুদ ভাইও কিন্তু বলছিলেন, বরং এটাকে বিনিয়োগ হিসাবেও কিন্তু পারিবারিক দিকে, অর্থাৎ আমাদের হাউস হোল্ড লেভেলেও কিন্তু মানুষ এটাকে বিনিয়োগ হিসাবে চিন্তা করে যে আজকে একটা গোল্ডের কোনো জুয়েলারি কিনে রাখলে এটা আমি বিপদের সময় এটা আমি বিক্রি করতে পারবো। সুতরাং সেই প্রবণতা কিন্তু থাকেই। তো এই জন্য আসলে এখানে এটাকে আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে এটাকে বিনিয়োগ হিসাবে ব্যক্তিগত পর্যায়ে মানুষ এটাকে রাখছে। আর দেশের ক্ষেত্রে তো আমরা বলছি যে আমাদের রিজার্ভেও কিন্তু এখন যেহেতু ডলারের একটা যেই হারটা আমরা দেখছি, মূল্যমানটা এটা কিন্তু অবমূল্যায়ন হচ্ছে সাম্প্রতিক সময় আমরা দেখছি। এবং এই এই ক্রাইসিসের কারণেও কিন্তু আসলে বাংলাদেশ সহ অন্য দেশেও কিন্তু আসলে এই রিজার্ভের ক্ষেত্রে গোল্ডের যে রিজার্ভ রাখাটার এই প্রবণতাটা বাড়ছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের এখন করণীয় কি, এটা একটা, আপনি হয়তো আপনার প্রশ্ন এটাই আমি বুঝতে পারছি যে আমাদের এখানে জনগণকে কিছুটা আসলে সচেতনতা করাও এই সময় যে যদি তার এটাতে যে সামাজিক যেই তাদের কারণগুলোতে তাদেরকে আসলে গোল্ডের উপর নির্ভরশীলতা হতে হয়, তারা কিছুটা হয়তো অপেক্ষা করতে পারে, যেটুক না হলেই নয় সেটুকু হয়তো তারা কিনতে পারে। তবে আমাদের বৈশ্বিক বাজারে এখন যেহেতু একটা অস্থিরতা চলছে এবং আমাদের এই যে ডলার ক্রাইসিস এবং ডলারের যে অবমূল্যায়ন হচ্ছে, এটা যতক্ষণ একদম একটু এটার অবস্থা ঠিক না হবে, এবং একই সাথে আমাদের সাপ্লাই চেনে যদি কোনো দুর্বলতা থাকে সেটাকে যদি আসলে সেটাকে চিহ্নিত করে আমাদের সাপ্লাই চেনটাকে, অর্থাৎ যথাযথ যোগান যদি নিশ্চিত করা না যায়, তাহলে তো আরো কিছুদিন আমাদেরকে এই সমস্যা আসলে সামনে যেতে হবে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের বিভিন্ন সোর্স কোথা থেকে আমরা সঠিক দামে আসলে কিনতে পারি এটা দেখতে হবে। একই সাথে আমি আরেকটা কথা একটু বলতে চাই যে আমাদের দেশে যারা ব্যবসায়ী আছেন তারাও আসলে যে দামে কিনছেন তাদের প্রফিট মার্জিনটা তারা কেমন রাখছেন এটাও হয়তো তারা একটু চিন্তা করে দেখতে পারেন। যে আসলে অনেক সময় আমরা দেখি যে বিশ্বের বাজারে হয়তো দাম কমে গেছে, কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা তখন দাম কমাচ্ছেন না। এটা হতে পারে যে তারা আগে যে বেশি দাম সেই দামে কিনে এনেছেন, তাহলে যখন দামটা কমে যায় সেখানেও সেই সময় নিশ্চয়ই তারা কিনে কিছুটা মজুদ রাখতে পারেন যাতে সেইটাকে ভবিষ্যতে তারা ব্যবহার করতে পারেন। তো এই ক্ষেত্রে আসলে বৈশ্বিক বাজারের সাথে আমাদের দেশের বাজারের একটা সমন্বয় সাধন করা, এটাও হয়তো তো করা যেতে পারে। নিশ্চয়ই। সংক্ষেপে মাসুদুর রহমান আপনার কাছ থেকে জেনে নেব, এই যে এই বছর এতবার সমন্বয় করা হলো, এই সমন্বয়ের প্রভাবে ঢাকার মার্কেট, আমাদের দেশের বাজারে আসলে কতটা প্রভাব পড়েছে, মানে কেনাকাটার কেমন অবস্থা, কেমন দেখছেন আপনি?
জি, আসলে আপনার সমন্বয় এই গোল্ডের দাম ঊর্ধ্বমুখী হওয়াতে আসলে আমাদের একটু সেলটা কিছুটা প্রভাব পড়েছে, একটু সেল কমে গিয়েছে। আমরা যদি কম্পারিজনে যাই, পার্সেন্টেজ হিসাব করলে ধরেন 60 থেকে 65% আমাদের সেলটা অফ হয়ে গেছে। আর আন্তর্জাতিক বাজারও কিছুটা বিভিন্ন দেশে আপনি দেখবেন যে 40 থেকে 45% সেল অফ হয়ে গেছে। তো আপা যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের দেশের যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আর আমি গোল্ডে ইনভেস্টের লস বলতে কিছু নেই। সেটা কেন, গোল্ডের দাম যেভাবে বাড়ছে, গোল্ডের দাম কিন্তু রাতারাতি এভাবে কমে যাবে না। যখন আপনার কমার দিকে যাবে, তখন যদি যে গোল্ডটা কিনে রাখলে সে যদি ইনস্ট্যান্ট সেল করে দেওয়ার একটা প্রক্রিয়া করেন, তাহলে তার লস হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকে না। তো সেই হিসাবে আমি বলবো যে যে প্রভাবটা আমাদের পড়েছে, সেই প্রভাবটা আশা রাখি আমরা কাটিয়ে উঠতে পারবো, যদি আমাদের ক্রেতা সাধারণ সচেতন হন। এই দেশের যারা আছেন তারা চিন্তা যদি করে যে আমরা গোল্ডকে সুরক্ষা কবচ হিসাবে নিজেদের রাখতে চাই, তা আপনার সার্কুলার যে মানিটুকু থাকে সেই দিয়ে আপনি যাই পারেন একটা টুকটাক কিনে রাখেন। তাতে মার্কেটটা একটা সুন্দর সার্কুলেশন থাকবে, মানি ফ্লোটা থাকবে। এটা যদি হয়, তাহলে আমি মনে করি যে আমাদের এই মার্কেটে কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না, যা আছে এটি কাটিয়ে উঠতে পারবো আমরা, এই আশা নিশ্চয়ই, করি। অর্থাৎ বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা, অর্থাৎ মানে নিরাপদ বিনিয়োগ হিসেবে এই মুহূর্তে মানে স্বর্ণ কিনে রাখাটাই সবচেয়ে মানে প্রধান চয়েস বলে মনে করছেন আপনারা। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।